আসসালামু আলাইকুম। আমরা সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো পড়তে গিয়ে জেনেছি যে ওই ধরনের সংগঠন কাঠামোর একটা বড় ধরনের সমস্যা কি, যেহেতু পদস্থ কর্মী বা উপদেষ্টা কর্মী বা বিশেষজ্ঞ কর্মী হিসেবে যিনি থাকেন তার সেরকম কোনো কর্তৃত্ব থাকেই না আসলে, এবং ফাইনাল ডিসিশনটা নেওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব সরলরৈখিক নির্বাহীরই থাকে। এই জন্য একটা বড় ধরনের সমস্যা এটা যে ওখানে কিন্তু উপদেষ্টা কর্মীর উপেক্ষিত এবং সেই সাথে সরলরৈখিক নির্বাহীর স্বেচ্ছাচারী হওয়ার কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা থেকে থাকে। তাহলে এই ভিডিওতে আমরা যেই ধরনের সংগঠন কাঠামো সম্পর্কে জানবো, ইন ডিটেলসে আলোচনা করব, তো সেই সংগঠন কাঠামোতে কিন্তু এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব, এবং এই সংগঠন কাঠামোটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাঠামো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। আমরা সংগঠিতকরণ ও সংগঠন অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ যেই সংগঠন কাঠামো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব, তার মাধ্যমে মূলত আমরা এই অধ্যায়ের যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে আমরা জানবো কার্যভিত্তিক সংগঠন কাকে বলে সেই সম্পর্কে, কার্যভিত্তিক সংগঠনের কি কি বৈশিষ্ট্য থাকে সেটা সম্পর্কে, এবং কার্যভিত্তিক সংগঠনের অবশ্যই কিছু সুবিধা আছে, কি সেই সুবিধাগুলো সেগুলো সম্পর্কে জানবো। এবং হ্যাঁ, অবশ্যই কার্যভিত্তিক সংগঠন ত্রুটিযুক্ত বলেই এই ধরনের সংগঠন কাঠামো সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না। তাহলে কি সেই অসুবিধাগুলো যেটা এই সংগঠন কাঠামোকে ত্রুটিযুক্ত করেছে সেটাও আমরা জানবো। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করে দিই। তো কার্যভিত্তিক সংগঠন কাঠামো কাকে বলে এই জিনিসটা জানানোর আগে তোমাদেরকে একটা স্টোরি বলি, যে স্টোরিটা তোমাদেরকে বুঝতে হেল্প করবে এই কার্যভিত্তিক সংগঠন কাঠামোর কনসেপ্টটা বুঝতে। এখন মনে করো যে কোনো একটা প্রতিষ্ঠান, সেখানে যে তোমার প্রথমে ওই প্রতিষ্ঠানের ব্যবসার পরিসর অনেক ছোট ছিল, এবং যেহেতু পরিসর ছোট ছিল তো ওই সময় দেখা যেত যে সরলরৈখিক সংগঠন কাঠামোই ওই প্রতিষ্ঠানটায় অনুসরণ করা হতো। তো পরবর্তীতে যেহেতু কাজের পরিসর পরবর্তীতে বৃদ্ধি পায়, এবং এর ফলে দেখা যায় যে সরলরৈখিক নির্বাহী যিনি থাকেন তার কাজের ভার যাতে একটু কমানো যায়, এই জন্য হয়েছে কি যে তার হেল্প যেন হয়, তাকে সহযোগিতা করার জন্য পদস্থ কর্মী বা বিশেষজ্ঞ কর্মী বা উপদেষ্টা কর্মী যাই বলি না কেন তাকে নিয়োগ করা হলো। আচ্ছা, তাহলে যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি, তাহলে মনে করো কোনো একটা প্রতিষ্ঠান, সেখানে উৎপাদন ব্যবস্থাপককে হেল্প করার জন্য তোমার উপদেষ্টা কর্মী নিয়োগ করা হলো। তো ওখানে দেখা গিয়েছিল কি যে যেই সমস্যাটা দেখা দেয় যে উৎপাদন ব্যবস্থাপককে হেল্প করার জন্য যেখানে পদস্থ কর্মী নিয়োগ করা হয়েছিল, সেখানে পদস্থ কর্মীর পরামর্শ সরলরৈখিক নির্বাহী যে তিনি মানতে চাইতেন না, এবং যেটা দেখা গিয়েছিল যে পদস্থ কর্মী যিনি তিনি উপেক্ষিত, এবং যেই সরলরৈখিক নির্বাহী আছেন তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, এবং এর ফলে সহযোগিতার জায়গায় অসহযোগিতার অবস্থায় উল্টারও সৃষ্টি হয়েছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য পরবর্তীতে উৎপাদন বিভাগের যে কাজগুলো আছে সেগুলোকে বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগে ভাগ করা হলো, এবং পদস্থ কর্মী বা উপদেষ্টা কর্মী হিসেবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে এই এক একটা ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া হলো। তো এর ফলে কি হলো যে পদস্থ কর্মী যিনি ছিলেন তার যোগ্যতাটাও কাজে আসছে, আবার সেই সাথে সরলরৈখিক নির্বাহীরও স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগ রইল না। তাহলে এই স্টোরিটার সাথে কার্যভিত্তিক সংগঠন কাঠামো জড়িত। তো কার্যভিত্তিক সংগঠন কাঠামো কাকে বলে? যেই সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ ওখানে যেমন উৎপাদন বিভাগের কাজকে ছোট ছোট ভাগে পরবর্তীতে ভাগ করা হয়েছে, তো সেভাবে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে, অর্থাৎ যারা উপদেষ্টা কর্মী ছিল তাদেরকে এক একটা ভাগের দায়িত্ব সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহ অর্পণ করা হয়েছিল। অর্থাৎ আমি যে একটু আগে যে স্টোরিটা বললাম সেখানে যেরকম এক একটা কাজের দায়িত্ব এক একজন পদস্থ কর্মীকে দেওয়া হয়েছিল, ঠিক সেরকম যে ছোট ছোট ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয়, তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। তাহলে এই যে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করা হয়েছিল, এবং যেখানে তাদেরকে কিছুটা সরলরৈখিক কর্তৃত্ব দেওয়া হয়েছিল, তো সেই ধরনের সংগঠন কাঠামোকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন কাঠামো। চিত্রে এই যে এই চিত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো এই চিত্রটা কিন্তু আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, যেটা একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের কার্যভিত্তিক সংগঠন কাঠামোর চিত্র। তো এখন এখানে দেখো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, এবং এই ধরনের সংগঠন কাঠামোতে এভাবেই কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, যেখানে
এখানে সেই সকল বিশেষজ্ঞ কর্মীর কিন্তু সীমিত সরলরৈখিক কর্তৃত্ব থেকে থাকে, অর্থাৎ তাদের পরামর্শকে ভ্যালু দেওয়া হয় এবং তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্তৃত্ব থেকে থাকে। এর ফলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে পদস্থ কর্মীর কিন্তু কর্তৃত্ব রয়েছে এবং সেই সাথে সরলরৈখিক নির্বাহী যিনি আছেন তিনিও কিন্তু এই ধরনের সংগঠনের স্বেচ্ছাচারী আর হতে পারছেন না। তো যে দ্বন্দ্বটা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে দেখা গিয়েছিল যে দুই ধরনের কর্মী বা দুই ধরনের কর্তৃপক্ষ, সরলরৈখিক কর্মী এবং পদস্থ কর্মী, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা হতো এই দ্বন্দ্বটার অবসান কিন্তু এই কার্যভিত্তিক সংগঠন কাঠামোর মাধ্যমে হয়ে থাকে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলার সাথে কাজগুলো ঠিকঠাক ভাবে করা যায়। আরো বেশ কিছু সুবিধা তো আছেই যেটা আমরা একটু পরেই জানবো। তো এই ধরনের সংগঠন কাঠামো যিনি উদ্ভাবন করেছেন তিনি হচ্ছেন এফ.ডব্লিউ. টেইলর। নামটা কিন্তু বেশ পরিচিত, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু স্পেসিফিক্যালি পয়েন্ট আকারে জানি যে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর কি কি বৈশিষ্ট্য থাকে, তাহলে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর সম্পর্কে তোমাদের কনসেপ্টটা আরেকটু বেশি ক্লিয়ার হবে। তাহলে এই ধরনের সংগঠন কাঠামোর বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে কাজের ধরন অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। যেমন আমি যে একদম স্টোরি দিয়ে শুরু করেছিলাম এই কার্যভিত্তিক সংগঠন কাঠামোর কনসেপ্টটা বোঝানো, তাহলে ওখানেও কিন্তু উৎপাদন বিভাগটাকে কাজ অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছিল। তো এভাবেই কাজের ধরন অনুযায়ী বা প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কাজকেই ছোট ছোট ভাগে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোতে ভাগ করা হয়ে থাকে এবং এর প্রত্যেকটা বিভাগ একযোগে সংশ্লিষ্ট সকল বিভাগকে সেবা প্রদান করে। অর্থাৎ এই যে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছিল না, যদি আমি চিত্রটা আরো একবার দেখাই, এই যে ছোট ছোট ভাগে যে ভাগ করা হয়েছিল এই ছোট ছোট ভাগের কিন্তু প্রত্যেকটা বিভাগই একসাথে তোমার এদের কাজের সাথে রিলেটেড সকল বিভাগে কিন্তু সেবা প্রদান করে থাকে। যেমন আমি যে স্টোরিটা বলেছিলাম যেখানে আমরা উৎপাদন বিভাগের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, তো এই প্রত্যেকটা বিভাগ কিন্তু একসাথে এই যে সংশ্লিষ্ট যে বিভাগ অর্থাৎ উৎপাদন বিভাগ সেটাকে কিন্তু সেবা প্রদান করবে। অর্থাৎ আশা করি এই বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এর প্রত্যেকটা বিভাগ একসাথে সংশ্লিষ্ট অর্থাৎ এর কাজের সাথে রিলেটেড সকল বিভাগকে কিন্তু সেবা প্রদান করে থাকে। নেক্সট হচ্ছে এর প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয়। এটা তো বললামই যে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীর উপর ন্যস্ত করা হয় এবং এর ফলে কিন্তু বিশেষজ্ঞ কর্মীর যোগ্যতা ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয় এবং তার উপেক্ষিত হওয়ার কোনো সুযোগই থাকে না। পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই যে বললাম যে প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয়, তো তিনি কিন্তু তার উচ্চ পর্যায়ে কর্মরত যিনি সরলরৈখিক নির্বাহী আছেন তার অনুমতিক্রমে সীমিত কর্তৃত্ব ভোগ করে থাকেন। অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব থাকে এবং তিনি সীমিত সরলরৈখিক কর্তৃত্ব ভোগ করে থাকেন, যেমন আমরা ডেফিনিশনে জেনেছিলাম। এবং বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে এই ধরনের সংগঠন কাঠামো অনেক বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ এই কার্যভিত্তিক সংগঠন কাঠামোর প্রয়োগ কিন্তু বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে অনেক বেশি হয়ে থাকে। তাহলে আশা করি কার্যভিত্তিক সংগঠন কাঠামো কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি সেই সম্পর্কে তোমাদেরকে আমি একটা ধারণা দিতে পেরেছি এবং এটা কোথায় কোথায় প্রয়োগ করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন জানবো যে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর কি কি সুবিধা আছে। এখন কার্যভিত্তিক সংগঠনের সুবিধার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে এই কার্যভিত্তিক সংগঠন কাঠামো উদ্ভাবনকে করেছে এফ.ডব্লিউ. টেইলর। তাহলে তার যে সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ছিল সেটার ফসল হিসেবেই কিন্তু তিনি এই নতুন ধরনের সংগঠন কাঠামো উদ্ভাবন করেছিলেন। তাহলে যেহেতু অনেক অভিজ্ঞতার ফসল এই ধরনের সংগঠন কাঠামো, তাহলে নিশ্চিত এখানে কিছু সুবিধা তো আছেই। তাহলে প্রথম যে সুবিধাটা পড়বো সেটা হচ্ছে কার্যক্ষেত্রে বিশেষজ্ঞদের জ্ঞান প্রয়োগ। এটা হচ্ছে যে কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা কর্মী যারা আছে বা বিশেষজ্ঞ কর্মী যারা আছে তারা যে শুধুমাত্র পরামর্শই দিবে তা কিন্তু না, তাদেরকে কিন্তু সীমিত সরলরৈখিক কর্তৃত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের যে যোগ্যতাটা তা কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রতিষ্ঠানের ভালোর জন্য, যেটা আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে না হওয়ার একটা চান্স কিন্তু ছিল। তো কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে যেহেতু বিশেষজ্ঞ কর্মীদেরকে শুধুমাত্র উপদেষ্টা কর্মী হিসেবেই বিচার না করে সেই সাথে তাদেরকে সরলরৈখিক কর্তৃত্ব দেওয়া হয় এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়, এর ফলে কিন্তু তারা স্বাধীনভাবে তাদের যে জ্ঞান আছে তাদের যে দক্ষতা আছে সেটা কিন্তু কাজে লাগাতে পারে। তো এর ফলে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে কিন্তু উপকৃত হয়। তো এভাবে কার্যক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছে তাদের যে জ্ঞান এবং দক্ষতা সেটা প্রয়োগ করার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান
এভাবে লাভবান হতে পারে এবং এটা হচ্ছে এভাবেই কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অন্যতম একটা সুবিধা। নেক্সট হচ্ছে স্বেচ্ছাচারিতা হ্রাস। এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি গণতান্ত্রিক চিন্তা ভাবনার প্রতিফলন কিন্তু নিশ্চিত করা যায় এবং এর ফলে কি হয় যে যেহেতু ঊর্ধ্বতন যে সরলরৈখিক নির্বাহী আছেন তিনি বিশেষজ্ঞদের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়েন, যেহেতু বিশেষজ্ঞ কর্মী যিনি আছেন তারও কিন্তু একটা বড় ধরনের প্রভাব কিন্তু থেকে থাকে কাজ হওয়ার ক্ষেত্রে, তাই না? তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেহেতু ঊর্ধ্বতন নির্বাহী বিশেষজ্ঞের উপর নির্ভরশীল হচ্ছেন এই কারণে কিন্তু তিনি স্বেচ্ছাচারী হতে পারেন না, অর্থাৎ তার যা খুশি তার মন মতো ডিসিশন কিন্তু তিনি নিতে পারেন না, তার বাকিদের কথাও কিন্তু বিবেচনা করতেই হয় বা মাথায় রাখতেই হয়। এবং যেহেতু কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করা থাকে এবং এক একটা ভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হয়, এই জন্য কিন্তু বিশেষজ্ঞ কর্মীরাও কিন্তু স্বেচ্ছাচারী হতে পারে না। সো আলটিমেটলি কেউই হচ্ছে যে পুরা সব ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখতে পারে না, সবারই কম বেশি সবার উপর ডিপেন্ড করতেই হয়। এইভাবে কিন্তু স্বেচ্ছাচারিতা হ্রাস হয় এই সংগঠন কাঠামোতে। নেক্সট হচ্ছে বিশেষায়ন ও কর্মী উন্নয়ন। তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কাজকে বিশেষজ্ঞতার ভিত্তিতে, যার যেই কাজে এক্সপার্টাইজ আছে তো ওই বিশেষজ্ঞতার ভিত্তিতে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। তো এর ফলে কি হয় যে বিশেষায়নের সুযোগটা নিশ্চিত করা যায়। আবার বিশেষজ্ঞদের অধীনে কাজ করতে গিয়ে যারা কর্মীরা আছে তারাও কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে যেমন শুধুমাত্র পরামর্শই দিত সরলরৈখিক নির্বাহীকে পদস্থ কর্মী যিনি আছেন তিনি, এই ক্ষেত্রে কিন্তু এটা না, এই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু কর্তৃত্ব দেওয়া হয়েছে, তাই না? সরলরৈখিক নির্বাহী কর্তৃক কিন্তু তাকে কিছুটা কর্তৃত্ব দেওয়া হয়েছে। তো এর জন্য কি হয় যে তার অধীনে যারা কাজ করে তারা কিন্তু তার কাছ থেকে, অর্থাৎ যিনি উপদেষ্টা কর্মী থাকে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে এবং এভাবেই কর্মীদের উন্নয়ন হচ্ছে নিশ্চিত করা যায় এই ধরনের সংগঠন কাঠামোর মাধ্যমে। তাহলে এভাবে বিশেষায়ন এবং কর্মী উন্নয়ন এটা কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোর অন্যতম সুবিধা। নেক্সট হচ্ছে নমনীয়তা বৃদ্ধি। তো যেহেতু বিশেষজ্ঞদের মাধ্যমে এই ধরনের সংগঠন কাঠামোতে দেখা যায় যে প্রতিষ্ঠানের সব কাজ করা হচ্ছে, তো এই জন্য কিন্তু যারা বিশেষজ্ঞ কর্মীরা আছে তারা নিজ নিজ ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় পরিবর্তনের সাথে তারা ব্যালেন্স করতে পারে, যেখানে যে ধরনের পরিবর্তন দরকার তারা সেটা করতে পারে এবং এর ফলে নমনীয়তা অর্জন করা কিন্তু ইজি হয়। আর কাজকে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোতে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, অনেকবার বলেছি তাই না? তো এর ফলে কি হয় যে প্রয়োজনে যদি কোনো নতুন বিভাগ প্রতিষ্ঠা করার দরকার পড়ে করতে পারে প্রতিষ্ঠান, আবার যদি কোনো বিভাগে বাদ দেওয়ার দরকার পড়ে সেটাও প্রতিষ্ঠান করতে পারে। অর্থাৎ এর ফলে দেখা যায় কি নমনীয়তা বৃদ্ধি এটাও কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অন্যতম সুবিধা হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত। এখানে যেহেতু কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা যায় তাহলে ইজিলি কিন্তু বা অল্প সময়ের মধ্যেই কিন্তু যেই বিভাগের দরকার নেই সেটি বাদ দেওয়া যায়, আবার যদি কোনো একটা নতুন বিভাগ খোলার দরকার পড়ে তাহলে ওইটা কিন্তু খুলতে পারে। আবার সেই সাথে যদি হচ্ছে কোনো একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে মানানোর একটা বিষয় আসে সেটাও কিন্তু বিশেষজ্ঞরা করতে পারে। তো এইভাবে হচ্ছে নমনীয়তা বৃদ্ধি করা যায়। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণের সহায়তা, যেটা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর আরেকটা সুবিধা। এর ফলে কি হয় যেহেতু কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, রাইট? তাহলে এই জন্য কিন্তু দেখা যায় যে একজন বিশেষজ্ঞ কর্মী তার অধীনে যে কাজগুলো আছে সেই কাজের আওতা কিন্তু ছোট হয়, অর্থাৎ সে কিন্তু অনেক বেশি কাজের চাপে ভুগে না বা কাজের চাপের মুখোমুখি হয় না। তো এই জন্য কি হয় যে কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা মূল্যায়ন করা তার পক্ষে অনেক ইজি হয়। আবার প্রত্যেকটা বিভাগের জন্যই কিন্তু এই জিনিসটা আগে থেকেই বলে দেওয়া থাকে যে কতটুকু কাজ তার কত টাইমের মধ্যে সম্পাদন করতে হবে। তো যেহেতু আগে থেকেই ব্যাপারগুলো স্পেসিফিক্যালি বলাই থাকে তো এই জন্য কিন্তু জবাবদিহি করাটাও ইজি হয়, যে আগে থেকে তো তোমাকে তো বলাই হয়েছিল যে এই কাজ এই কাজ এই কাজগুলো এই সময়ের মধ্যে করতে, তো তুমি কতটুকু করতে পেরেছো, এই ব্যাপারে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করাটা তখন ইজি হয়ে যায় এবং এর ফলে এভাবেই কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা পসিবল হয় এই ধরনের সংগঠন কাঠামোতে। তাহলে বোঝা গেল এই যে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে এবং প্রত্যেকটা ভাগের দায়িত্ব একজন পদস্থ কর্মী বা বিশেষজ্ঞ কর্মীর উপর দেওয়া হচ্ছে সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে, এর ফলে প্রতিষ্ঠান কত বেশি সুবিধা ভোগ করে থাকে। কিন্তু হ্যাঁ, কিছু অসুবিধা আছে, কিছু ত্রুটি আছে যার ফলে এই ধরনের সংগঠন কাঠামো সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় না। তো কি সেই অসুবিধাগুলো সেটাই আমরা এখন জানবো। তো কার্যভিত্তিক সংগঠনের অসুবিধাগুলোর মধ্যে ফার্স্টে আসে কর্মীদের
কর্মভার বৃদ্ধি। তো আমরা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য যখন পড়তে গিয়েছিলাম তখন এই জিনিসটা আলোচনা করেছিলাম আমি, যে এখানে কি হয় যে তোমার কাজকে যে ছোট ছোট ভাগে ভাগ করছে না, তো প্রত্যেকটা বিভাগ কিন্তু একসাথে এর কাজের সাথে রিলেটেড সকল বিভাগকে সেবা দিয়ে থাকে। তো এই ধরনের সংগঠন কাঠামোতে কিন্তু দেখা যায় যে একটা বিভাগ দরকার পড়লে একাধিক বিভাগকে সেবা প্রদান করতে বাধ্য থাকে। ওই যে আমরা যে বৈশিষ্ট্যতে পড়েছিলাম, এই মাত্র যে আবার রিপিট করলাম। তো এর ফলে দেখা যায় যে একটা বিভাগের কর্মীদের উপর কিন্তু একই সময় অন্য অনেক বিভাগ থেকে অ্যাট আ টাইম তোমার অর্ডার আসতে পারে। তো তখন কিন্তু এই ধরনের সিচুয়েশনে বুঝতেই পারো যে কর্মীদের তখন কাজের চাপ কিন্তু বৃদ্ধি পায়, এবং যখন অনেক বেশি কাজের চাপ থাকে তখন কিন্তু কর্মীরা সঠিকভাবে কাজটা করতে পারে না। নেক্সট যে অসুবিধাটা সেটা হচ্ছে সরলরৈখিক কর্মকর্তাদের প্রভাব হ্রাস। তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় যে কাজের মূল দায়িত্বে কিন্তু যারা বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মী আছে তারা কিন্তু থেকে থাকে, ঠিক আছে, মূল দায়িত্বে। এখন তারা কিন্তু নিজ নিজ বিভাগে নির্বাহীর দায়িত্বই কিন্তু পালন করে থাকে। এখানে কিন্তু তোমার নির্বাহী হিসেবেই কিন্তু তাদেরকে কাজ দেওয়া হয়ে থাকে। তাদের কাজ কিন্তু শুধুমাত্র পরামর্শ দানে সীমাবদ্ধ থাকে না, তাদের কিন্তু কিছুটা কর্তৃত্ব থাকে, আমরা পড়েছি না মাত্র। তো এই ধরনের সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহী বলতে যেটা বোঝায় তা হচ্ছে যে সংগঠন কাঠামোর একদম উপরের পর্যায়ে যিনি আছেন তিনি। তো বিশেষজ্ঞ কর্মীরাই কিন্তু তখন মূল চালকের ভূমিকায় থেকে থাকেন। তো এই জন্য দেখা যায় যে সংখ্যালঘু অর্থাৎ সংখ্যায় কম যে সরলরৈখিক নির্বাহীগণ আছেন তাদের কর্তৃত্ব কিন্তু এক্ষেত্রে হ্রাস পেতে থাকে, এবং এটা কিন্তু সমস্যার সৃষ্টি করে যে সরলরৈখিক কর্মকর্তার প্রভাব কিন্তু এক্ষেত্রে অনেক বেশি হ্রাস পেয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এভাবেই কিন্তু কার্যভিত্তিক সংগঠনে এটা একটা অসুবিধা যে সরলরৈখিক কর্মকর্তা যারা সংখ্যায় কম থেকে থাকে তাদের প্রভাব অনেক ক্ষেত্রে কমে যায়, কেননা বিশেষজ্ঞ কর্মীদেরকে এক একটা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ যেহেতু বিশেষজ্ঞ কর্মীরা মূল চালকের দায়িত্বে থাকে, তো এই জন্য সরলরৈখিক কর্মকর্তা যারা সংখ্যায় কম তাদের প্রভাব কিন্তু কমতে থাকে, এবং এটা একটা অসুবিধা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর। নেক্সট সেটা হচ্ছে দায়িত্ব এড়ানোর সুযোগ। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, এই যে একটু আগে বললাম যে এই ধরনের সংগঠন কাঠামোতে দেখা যায় কি একটা বিভাগ তাকে কিন্তু অ্যাট আ টাইম অন্য অনেক বিভাগের আদেশ পালন করতে হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু একটা বিভাগ বা একটা বিভাগের কর্মীরা তাদের একই সাথে অনেকগুলো বিভাগের আদেশ নির্দেশ পালন করার দরকার পড়ে, তো এই ক্ষেত্রে কিন্তু দ্বৈত অধীনতার সৃষ্টি হয়, এবং এর ফলে কিন্তু কি হয় যে কোন একজন কর্মী বা কোন একটা বিভাগ যদি চায় তাহলে কিন্তু দায়িত্বটা এড়িয়ে যেতে পারে এবং কাজে ফাঁকিও দিতে পারে। এবং যেহেতু দ্বৈত অধীনতার উপস্থিতি এখানে দেখা যায়, অর্থাৎ একটা বিভাগ বা একজন কর্মী অনেকগুলো বিভাগের আদেশ পালন করতে বাধ্য থাকে, তো এই জন্য কিন্তু দেখা যায় যে অধস্তনদের ঠিকভাবে জবাবদিহিও করা যায় না, অর্থাৎ কে দায়িত্বটা এড়াচ্ছে এই জিনিসটা বোঝার সুযোগও সেখানে কিন্তু কমে আসে। তো এটা তো অবশ্যই এই ধরনের সংগঠন কাঠামোর একটা অসুবিধা, অর্থাৎ এর ফলে কিন্তু কাজটাই বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে হচ্ছে শৃঙ্খলার অভাব। এটা হচ্ছে কি, এই ধরনের সংগঠন কাঠামোতে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, ওকে। তো এর জন্য কিন্তু এমনিতে যখন অনেকগুলো ভাগে কাজকে ভাগ করা হচ্ছে তখন কিন্তু যথাযথ তত্ত্বাবধান করা, তারপরে হচ্ছে সমন্বয় করা, নিয়ন্ত্রণ কাজে কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়, যে কোন বিভাগে ঠিকভাবে সমন্বয় হচ্ছে না এই জিনিসটা ডিটেক্ট করা বা নিয়ন্ত্রণ কার্য অনেক সময় কঠিন হয়ে পড়ে, যেহেতু অনেকগুলো বিভাগে ভাগ হয়ে গিয়েছে কাজগুলো। এবং এছাড়াও দেখা যায় যে একজন অধস্তন কর্মী বা হচ্ছে কোন একটা বিভাগ অ্যাট আ টাইম কিন্তু অনেকগুলো বিভাগকে সেবা দিতে বাধ্য থাকে। তো এই জন্য যে জিনিসটা দেখা যায় যে যেহেতু অধস্তন কর্মী বা বিভাগ হচ্ছে যে তোমার একাধিক ঊর্ধ্বতন বিশেষজ্ঞের অধীনে কাজ করছে, এই জন্য দেখা যায় যে অনেক বেশি শৃঙ্খলার অভাব দেখা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কে কোন কাজ করবে, কে কার কোন আদেশ পালন করবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয়। এবং এটা একটা বড় ধরনের কারণ এই কার্যভিত্তিক সংগঠন কাঠামো জনপ্রিয়তা লাভ না করার ক্ষেত্রে। আর লাস্ট যে অসুবিধাটা পড়বো সেটা হচ্ছে প্রয়োগ ক্ষেত্রের সীমাবদ্ধতা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাঠামোটা না অনেক জটিল অনেক ক্ষেত্রে, অর্থাৎ কয়টা ভাগে ভাগ করা হবে এই জিনিসগুলা ঠিকঠাক ভাবে দেখা এবং এই রিলেটেড কাজগুলো কিন্তু বেশ জটিল। এবং এসব জটিলতা এবং সেই সাথে নানান সীমাবদ্ধতার কারণে দেখা যায় কি বৃহদায়তন উৎপাদনধর্মী প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর উৎপাদন বিভাগের জন্যই এটা একদম পারফেক্ট আর কি। এবং অন্যান্য যে বিভাগগুলো আছে যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অন্যান্য বিভাগগুলোতে দেখা যায় যে এই ধরনের সংগঠন কাঠামোগুলো কিন্তু ঠিকভাবে ব্যবহার করা পসিবল না, এই ধরনের সংগঠন কাঠামোর জটিলতার কারণে এবং সেই সাথে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকার কারণে। কয়টা ভাগে ভাগ করা হবে কোন একটা স্পেসিফিক বিভাগকে, এই ব্যাপারগুলো নিয়ে নানান রকম জটিলতা থেকে থাকে। এই জন্য কার্যভিত্তিক সংগঠন কাঠামো বৃহদায়তন উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের
টপিকের জন্য হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই ছিল কার্যভিত্তিক সংগঠনের নানান রকম তথ্য আমরা জেনে নিলাম, কেন এটা সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না, তারপর কি কি অসুবিধার কারণে আর কি, তারপর কি কি সুবিধা আছে, তারপরে হচ্ছে যে এর বৈশিষ্ট্যটা কি কি যেটা তাকে অন্যান্য সংগঠন কাঠামো থেকে আলাদা করে রাখে, এই সম্পর্কিত আমরা ইন ডিটেলস আলোচনা করেছি এবং আশা করছি যে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন লাস্টে একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করি, যেটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, যে কার্যভিত্তিক সংগঠন কাঠামো যেটা নিয়ে আমরা এত আলোচনা করলাম, এটা উদ্ভাবন কে করেছেন, কে এই সংগঠন কাঠামোর উদ্ভাবক, এফ.ডব্লিউ. টেইলর নাকি হেনরি ফিল? দুইটা নামই কিন্তু আমাদের পরিচিত হওয়ার কথা। আমরা কিন্তু ব্যবস্থাপনার নীতি একটা অধ্যায়ে এই দুজন ব্যক্তিত্বের কথা কিন্তু জেনেছিলাম। তাহলে যাদের কাছে মনে হচ্ছে যে আপু কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক এফ.ডব্লিউ. টেইলর, কংগ্রেচুলেশনস, তোমাদের অ্যান্সার একদম কারেক্ট। তাহলে আশা করছি এই সংগঠন কাঠামোটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।